আমার ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে তোমাদের স্বাগত। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখে দিয়েছো যে ম্যাডাম জীবনী কিভাবে লিখবো সেটা একটু বলে দেবেন। তা সেটা আমি আজকে তোমাদেরকে একটু আলোচনা করে দেব, কিন্তু তার আগে আমার মনে হচ্ছে যেটা আলোচনা করা খুব দরকার, আলোচনা ঠিক নয়, জাস্ট একবার তোমাদের মনে করিয়ে দেওয়া, আর কিছুই নয়। সেটা হচ্ছে তোমরা যে প্রশ্নপত্রটা পাবে সেটার কোন দাগ নম্বরে কিসের প্রশ্ন থাকে এটা কিন্তু একদম ফিক্সড, এবং সেক্ষেত্রে তোমাদের ভুল হওয়া উচিত নয়। যদিও খাতা দেখতে গিয়ে আমরা অনেক সময় ভুল দেখি। কি ভুল দেখি? যেমন ধরো করা হয়েছে গল্প থেকে প্রশ্ন, কিন্তু আমরা দেখলাম সেখানে নাটক থেকে উত্তর হয়ে গেল, বা নাটক থেকে প্রশ্ন করা হয়েছে সেখানে উত্তরটা হয়ে গেল আমার বাংলা থেকে বা ভারতীয় গল্প অলৌকিক থেকে। তো এই যে সমস্যাটা, এটা তো তোমাদের হয়, কারণ তোমরা তো খুব টেন্সড থাকো না পরীক্ষার হলে। তো সেই জন্য এটাকে এড়ানোর জন্য একটা জিনিসকে আমরা একদম মাথার মধ্যে নিয়ে নেব, মুখস্থ করে ফেলবো। সেটা হচ্ছে আমাদের কোন দাগ নম্বরে কি থাকে। আমরা 2024কে একদম ফলো করব। আমাদের দাগ নম্বর 1 থাকবে হচ্ছে এমসিকিউ, দাগ নম্বর 1-এ থাকবে এমসিকিউ, দাগ নম্বর 2 থাকবে এসএকিউ। তাহলে কি বললাম? দাগ নম্বর 1-এ থাকবে এমসিকিউ, দাগ নম্বর 2-এ থাকবে এসএকিউ। তারপরের যে অংশটা শুরু হচ্ছে অর্থাৎ বড় প্রশ্নের অংশটা, সেখানে দাগ নম্বর 3, দাগ নম্বর 3-এ থাকবে গল্প থেকে প্রশ্ন। আমাদের কটা গল্প আছে? কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ, 3টে গল্প আছে। অর্থাৎ তুমি যখন দাগ নম্বর 3কে অ্যাটেম্প্ট করছো তখন তুমি মাথায় রাখবে যে এই 3টে গল্পের বাইরে আর কোথাও থেকে তোমার প্রশ্ন আসবে না। মানে তোমার তো 2টো প্রশ্ন আসবে, 3টে গল্প কিন্তু আসবে 2টো প্রশ্ন, লিখবে তুমি একটা। অর্থাৎ এই 3টের মধ্যেই যে কোনো 2টো থেকে প্রশ্ন এসেছে। এরপর আসবো আমরা 4-এর দাগে। 4-এর দাগে কি রয়েছে? কবিতা। আমাদের কটা কবিতা পাঠ্য? 5টা কবিতা পাঠ্য। রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে, এই 5টা। তাহলে 5টা কবিতার মধ্যে 2টো থেকে প্রশ্ন থাকবে, তুমি একটা লিখবে। কেমন? তাহলে তুমি যখন 4-এর দাগ অ্যাটেম্প্ট করছো তখন তুমি আর কিচ্ছু নিয়ে ভাববে না, গল্প নিয়ে ভাববে না, নাটক নিয়ে ভাববে না, আমার বাংলা নিয়ে ভাববে না। তুমি শুধু মাথায় রাখবে যে 4-এর দাগ মানেই হচ্ছে 5টা কবিতার যে কোনো 2টো থেকে প্রশ্ন এসেছে। হলো? এরপরে আমরা চলে আসব 5-এর দাগ। 5-এর দাগ হলো নাটক। আমাদের 2টো মাত্র নাটক আছে, বিভাব আর নানা রঙের দিন। 2টো থেকেই প্রশ্ন আসবে, তুমি একটা লিখবে। তাহলে 5-এর দাগ মানে তখন তুমি গল্প, কবিতা, অন্য কিচ্ছু নিয়ে ভাবছো না। তুমি 5-এর দাগ অ্যাটেম্প্ট করা মানেই জেনে নিচ্ছ এখানে নাটক কি আছে, নানা রঙের দিন আর বিভাব থেকেই আছে, আমি তার থেকে উত্তর করব। অর্থাৎ ভুল উত্তর করার কোনো জায়গা থাকছে না। এরপর আসছি আমরা 6-এর দাগে। 6-এর দাগটা হচ্ছে ভারতীয় গল্প অথবা আন্তর্জাতিক কবিতা, মানে অলৌকিক, আর তার অরে থাকবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। 6-এর দাগে এইখান থেকেই তোমার প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু আর কিছু আসবে না। তাই তুমি অলৌকিক, অর্থাৎ যখন 6-এর দাগ লিখছো, ধরো অলৌকিক থেকে একটা প্রশ্ন এসেছে, তখন কিন্তু তুমি কে বাঁচায় কে বাঁচেও ভাববে না, তখন তুমি আমার বাংলাও ভাববে না, ভারতবর্ষও ভাববে না, কিচ্ছু ভাববে না। তুমি 6-এর দাগ মানেই এই প্রশ্নটা অলৌকিক থেকে এসেছে, অথবা আর একটা প্রশ্ন থাকবে, সেটা এসেছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে। হলো? এইবার চলে আসবো আমরা 7-এর দাগে। 7-এর দাগে হচ্ছে আমার বাংলা। আমার বাংলায় যে কটা প্রবন্ধ আছে সেই প্রবন্ধগুলো থেকেই প্রশ্ন আসবে, 2টো প্রশ্ন আসবে, তুমি লিখছো একটা। এরপর 8-এর দাগ। 8-এর দাগে হচ্ছে ভাষার ইতিহাস। ভাষার ইতিহাসে জেনারেলি 2টো প্রশ্ন আসে, একটা লিখতে হয়। কি আসে? জেনারেলি 2টো প্রশ্ন আসে, লিখতে হয় একটা, 5 নম্বরের। কেমন? এরপরে 9-এর দাগ। 9-এর দাগে কিন্তু আমাদের
4টে প্রশ্ন আসে। এটা হচ্ছে শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে। এখানে আমাদের 4টে প্রশ্ন আসে। সেই 4টে প্রশ্নের মধ্যে আমাদের আনসার করতে হয় দুটোর, অর্থাৎ 5, 5, 10 আছে এখানে। কত দাগ নম্বরে? 9 দাগ নম্বরে। 8 দাগ নম্বরে হচ্ছে ভাষার ইতিহাস, 9 দাগ নম্বরে হচ্ছে শিল্প সংস্কৃতির ইতিহাস। 4টে প্রশ্ন থাকবে, তোমাকে দুটো লিখতে হবে। এবার অনেক সময় সেই 4টের মধ্যেও দেখা যায় আবার আরও কিছু অপশন দেওয়া থাকে, তার ফলে অপশন একটু বেশি অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকেও না। আমরা 4টের জন্যই প্রস্তুত হয়ে যাব যে আমাদের 5টা পর্ব আছে, তো 5টা পর্ব থেকেই আমরা পড়ে যাব, তার যে কোনো 4টে থেকে প্রশ্ন আসবে, আমরা দুটো লিখব। কেমন হয়ে গেল? 9 দাগ নম্বর পর্যন্ত হয়ে গেল। এইবার চলে আসছি আমরা শেষ দাগ নম্বর 10। 10-এ কি আছে? প্রথমে আছে একটা মানস মানচিত্র, অর্থাৎ একটা বিষয় দেওয়া আছে, তার পাশে অনেকগুলো পয়েন্টস লেখা আছে। তোমাকে সেই পয়েন্টগুলোর উপর বেস করে একটা রচনাকে ডেভেলপ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটাই। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে একটা রচনার ভূমিকা তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু শুধু ওইটুকু লিখলে তোমার হবে না। ওটা হচ্ছে ভূমিকা, শুরুটা। বাকিটা তোমাকে লিখতে হবে রচনাই, কিন্তু ব্যাপারটা কিন্তু রচনাই, বাকিটা তোমাকে লিখতে হবে। মূল রচনার পুরো বিষয়টাকে বুঝিয়ে তোমাকে লিখতে হবে এবং উপসংহার দিয়ে শেষ করতে হবে। ওনারা দিয়ে দেবেন শুধুমাত্র ভূমিকাটা। গেল? তাহলে 10-এর 1, 10-এর 2, 10-এর 3-এ কি আছে? বিতর্ক। বিতর্কে এখন যেটা থাকছে, বিতর্কের পক্ষে একটু লেখা থাকছে, বিপক্ষে একটু লেখা থাকছে, লিখে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটুকু টুকলে কিন্তু তুমি নম্বর পাচ্ছ না। তোমাকে কিন্তু ওটাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। পক্ষে যেটুকু লেখা আছে 3-4 লাইন, সেটাকে বড় করতে হবে। বিপক্ষে যেটা লেখা আছে 3-4 লাইন, সেটাকেও বাড়াতে হবে তোমাকে অনেকটা, তবেই তোমার তো 10 নম্বরের আনসার এটা। তাহলে 10-এর 1, 10-এর 2, 10-এর 3 গেল। এবার 10-এর 4 জীবনী, যেটা দিয়ে আমি বলছিলাম যে অনেকে আমাকে প্রশ্ন করেছে, জীবনীতে এবার আসবো। কিন্তু আমার এখানে একটা সাজেশন তোমাদের কাছে আছে, যে 10-এর দাগে এসে কিন্তু তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও, তোমরা একাধিক আনসার করে বসো। কখনো করবে না এটা। এনি ওয়ান। 10-এর দাগে 4টে অপশন থাকে, তার মধ্যে যে কোনো একটার উত্তর করবে, এবং এই কোন একটার উত্তর তুমি করবে আমি তোমাকে বলে দেব, তোমাদের বলে দেব যে আইদার 10-এর 1 অর 10-এর 4, এই দুটোর একটাকে তোমরা অ্যাটেম্প্ট করো। মাঝের যে দুটো, আমি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বলছি, মাঝের যে দুটো, অর্থাৎ যেটাতে একটা ভূমিকা দেওয়া আছে বা যেটা বিতর্ক, সেটা অনেক সময় সাধারণ ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন মনে হয়, তার একটু গুলিয়ে ফেলে। তাই অনেক সহজ হচ্ছে 10-এর 1 লেখা, যেখানে পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টগুলোকে নিয়ে তুমি আলোচনা করে একটা রচনা লেখো, অথবা তুমি চলে এসো জীবনীতে, 10-এর 4 যেটা জীবনী। এবার চলো আমরা একটু দেখে নিই যে জীবনীগুলো কীরকম আসে। কিন্তু সেখানে একটা কথা বলবো, আমরা কিছু জীবনী করে নেব, সেটা আমি যখন সাজেশন দেব তখন আমি সেগুলো বলে দেব। তবে এটাও ঠিক বাবা, তোমরা জেনে রেখো যে এটা যে মিলবেই এটা কেউ বলতে পারে না। কেউ, একমাত্র পেপার সেটার ছাড়া আর কেউ কিন্তু এটা জানেন না যে ঠিক কোনটা আসবে। আর পেপার সেটাররা তো সাজেশান দেন না, আর আমরাও পেপার সেটার নই, সাজেশানেরও প্রশ্ন নেই। তাই এটা আমরা আন্দাজ করব, এটা মিললে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। কিন্তু আমি তোমাদের সেই টেকনিকটা শেখাবো, যদি না মেলে তাহলে কি করবে। আচ্ছা আমি দেখি, চলো আমাদের কি এসেছিল, দাঁড়াও। যেমন ধরো একদম শুরুতে, মানে এই যে সিলেবাসটা চলছে, যার তোমরা লাস্ট ব্যাচ, সেই সিলেবাসের প্রথম যে উচ্চ মাধ্যমিক হয়েছিল 2015-তে, সেখানে এই যে জীবনী,
সেটা এসেছিল বেগম রোকেয়ার। তো সেখানে কি লেখা থাকে? জন্ম, তার কোথায় জন্ম হয়েছে, তার পিতার নাম, মাতার নাম, তার সমসাময়িক সমাজ, অর্থাৎ তিনি যে সময় ছিলেন সেই সময় সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, বেগম রোকেয়ার ক্ষেত্রে এটা ছিল, তার পারিবারিক বৃত্ত এবং শিক্ষালাভ, মানে পারিবারিক পরিস্থিতিটা কেমন ছিল এবং কিভাবে তিনি লেখাপড়া শিখেছিলেন, তার বিবাহ কিভাবে হয়েছিল, বিবাহিত জীবনটা কেমন ছিল। বিবাহিত জীবনটা কেমন ছিল বলতে বেগম রোকেয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে তার স্বামী তাকে বিদ্যা শিক্ষায় ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন এবং সাহায্য করেছিলেন, এটাই তার বিবাহিত জীবনে লেখা আছে। আচ্ছা, এরপরে তিনি তার সাহিত্য রচনার উদ্দেশ্য কী ছিল, তিনি কি কি সাহিত্য রচনা করেছেন, তার উল্লেখযোগ্য কীর্তি কি কি, এবং তার মৃত্যু কবে হয়েছে। উল্লেখযোগ্য কীর্তির মধ্যে তার প্রতিষ্ঠিত স্কুল ইত্যাদি সব রয়েছে। তাহলে এই পুরো জিনিসটা আমরা পড়লাম, একবার পড়লাম, দুবার পড়লাম, পয়েন্টসগুলো পড়ে দেখলাম কি হতে পারে, ইনি কে হতে পারেন। ধরো তুমি জানোই না তার সম্পর্কে কিছু, হতে পারে তার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না, কে হতে পারেন, কিন্তু পড়ে মনে হচ্ছে যে ইনি একজন শিক্ষাবিদ, স্কুল টুল প্রতিষ্ঠা করেছেন, নিজেও কষ্ট করে লেখাপড়া শিখেছেন এবং অন্যদের শিক্ষিত করার চেষ্টা করেছেন। তাহলে তিনি শিক্ষাবিদ তো বটেই, তার সঙ্গে তিনি একজন সমাজসেবী। তাহলে আমরা কিন্তু এইভাবেই এগোবো। প্রথমে এটা বুঝে নিলাম তিনি কে এবং কি হতে পারেন, একজন শিক্ষাবিদ, একজন সমাজসেবী। কেমন? এইবার আমরা প্রথমে একটু ভূমিকা করব যে বাংলায় বা ভারতবর্ষে, আমাদের দেশে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট বাধা ছিল দীর্ঘদিন ধরে, সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রেই এটা ছিল। তা একটু একটু করে তার থেকে আমরা উত্তরণের পথে গেছি এবং ধীরে ধীরে মেয়েরাও লেখাপড়া শিখতে শুরু করেছে। হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্ম বর্ণের মেয়েরাই আস্তে আস্তে ঘরের গণ্ডি ডিঙিয়ে লেখাপড়ার জায়গায় পৌঁছেছে, তারা স্কুল কলেজে পড়েছে। এই যে তারা করতে পেরেছে, যাদের জন্য করতে পেরেছে, তাদের অন্যতম হলেন বেগম রোকেয়া। ভূমিকা হয়ে গেল। এবার তার জন্ম এত সালে হয়েছিল, তার পিতার নামেই মায়ের নামেই তিনি কিভাবে, মানে যেগুলো পয়েন্টগুলো দেওয়া আছে না, তুমি শুধু ধরো জন্ম 9 ডিসেম্বর 1880, এটা যদি লিখে দাও না, তুমি নম্বর পাবে না। তোমাকে সুন্দর করে লিখতে হবে, তোমাকে লিখতে হবে 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর তিনি বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম ছিল এই, তার মাতার নাম ছিল এই। এইভাবে তুমি রচনাটাকে ডেভেলপ করছো, জীবনীটাকে। আচ্ছা চলো, বেগম রোকেয়া হয়ে গেল। এবার আমি একটা অন্য আর একটাতে যাই। দাঁড়াও, স্বামী বিবেকানন্দ, এটা এসেছিল 2016। এটা তোমরা সবাই পারবে মোটামুটি। তিনি স্বামী বিবেকানন্দ তো শুধু একজন ধর্মগুরু নন, তিনি ধর্মের মধ্য দিয়ে তিনি সমস্ত দেশ এবং সমাজকে একটা নতুন করে গড়ে তোলার বার্তা দিয়েছিলেন। এবং সেই মানুষটার যে সারা জীবনের যে কাজ, খুব স্বল্প দিন তিনি বেঁচেছেন, কিন্তু সেইটুকু সময়ের মধ্যে তিনি দেশকে যা দিয়ে গেছেন, সেটা তিনি শুধু একজন সন্ন্যাসী হিসেবে নন, তিনি একজন দেশপ্রেমিক, তিনি একজন সমাজ সংস্কারক। তাকে নিয়ে লিখলে। চলো পরপর যাই এবার আমরা একটু। মহাশ্বেতা দেবী এসেছে 2017-তে। সেখানেও কিন্তু
তার জন্মসাল দেওয়া আছে, পিতামাতার নাম দেওয়া আছে, কর্মজীবন দেওয়া আছে, অর্থাৎ তিনি কোথায় কিভাবে চাকরি বাকরি করেছেন সেটা তোমরা লিখলে। তার সাহিত্য কীর্তি কী কী, তিনি কি কি বই লিখেছেন তার নাম রয়েছে, তিনি কি কি পুরস্কার পেয়েছেন সেগুলো রয়েছে, এবং তার মৃত্যু। এই পুরো মহাশ্বেতা দেবী সম্পর্কে পড়লে পরে তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীও কিন্তু একই সঙ্গে একজন বড় লেখিকা, তোমরা তো তার লেখা ভাত গল্পটা পড়োই, একজন বড় লেখিকা এবং একই সঙ্গে তিনি একজন সমাজকর্মীও বটে। তিনি অন্তজ মানুষদের নিয়ে অনেক কাজ করেছেন, যেসব মানুষকে, আদিবাসী যেসব মানুষকে সাধারণ সমাজ অনেকটা দূরে ঠেলে দেয়, তাদের নিয়ে তিনি অনেক কাজ করেছেন। এইবার তুমি কি করছো, তুমি একটা ভূমিকা, তুমি যেই বুঝে নিলে মানুষটা কি, তিনি একজন লেখিকা এবং একজন সমাজ সংস্কারক, সেই মতো তুমি ভূমিকা করলে। তারপরে এখানে যে পয়েন্টগুলো দিয়েছে, জন্ম, বাবা মায়ের নাম, এগুলোকে ধীরে ধীরে বাড়াও, বাড়িয়ে বাড়িয়ে একদম শেষে যখন তুমি যাচ্ছ তখন উপসংহারে গিয়ে কিন্তু তোমাকে এটা লিখে যে এত সালের এত তারিখে তিনি পরলোক গমন করেন। তার মতন এইরকম একজন ব্যক্তিত্বকে বাংলা কোনোদিন ভুলবে না। তিনি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য যা করে গেছেন এবং তার লেখার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন, এরকম করে একটা উপসংহার করে দাও। আচ্ছা চলো, তারপরে কি ছিল, নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিল 2018-তে, 2019-এ ছিল সত্যজিৎ রায়, প্রচুর মানে অনেকটাই জানো তোমরা 2019। তারপরে হচ্ছে 2020 দেখি, 2020-তে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার 200 বর্ষ ছিল সেটা। তার ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকটাই মোটামুটি সবাই জানো। 2020 পর 21-এ পরীক্ষা হয়নি, 22-এ ছিল সৈয়দ মুজতবা আলী। কেমন, তার সম্পর্কেও যা লেখা আছে, সৈয়দ মুজতবা আলী তিনি একজন বহু ভাষাবিদ, একজন অসাধারণ লেখক, শিক্ষাবিদ একজন। তার সম্পর্কে যা পুরো লেখার আগে না, তোমরা কি করবে, এই 10-এর 4-এর দাগে জীবনীতে যেটা পয়েন্ট দেওয়া আছে সেটাকে 2-3 বার করে পড়ে নেবে, তাহলে কি হবে, তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি দেখে নিই, এরপরে তোমার 23-এ এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী, আর মৃণাল সেনের শতবর্ষ 2024-এ এসে গেছে, হয়ে গেল। তাহলে এগুলো তো আমাদের জানা হয়ে গেল 15 থেকে 24। এইবার আমি একদম ওয়ার্স্ট, মানে সব থেকে খারাপ কি হতে পারে এরকম একটা কিছু ধরে নিই, ধরে চলো আমরা কি করে লিখতে পারবো সেটা শিখি। ধরে নাও তোমাকে দেওয়া হলো, যার নাম তুমি জীবনে কোনোদিন শোনোই নি, জানোই না কিছু, এরকম ক চন্দ্র খ মহাশয়, তিনি এত সালের এত খ্রিস্টাব্দে অমুক জায়গায় জন্মগ্রহণ করেন। তারপরে তিনি গ্রামের পাঠশালায় পড়াশুনো করেন। তারপরে তিনি একটু বড় হবার পরে তিনি কলকাতায় আসেন, সেখানে পড়াশুনো করেন, কিন্তু তিনি চাকরি পাচ্ছিলেন না। ভাগ্যান্বেষণে, অর্থাৎ ভাগ্যের অন্বেষণে, ভাগ্য খুঁজতে তিনি ভাবছিলেন কি করা যায়। তারপর তার হঠাৎ মনে হলো যে বাঙালি তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাহলে মিষ্টি তৈরির একটা প্রতিষ্ঠান করলে কেমন হয়। তখন তিনি ভেবে ভেবে নানা রকম মিষ্টি বানাতে লাগলেন এবং সেটা খুব ছোট আকারে বিক্রি করতে লাগলেন। খুব অল্প সময়ের মধ্যেই সেটা জনপ্রিয় হয়ে উঠল, কারণ বাঙালি মিষ্টি খুব ভালোবাসে। এবং ধীরে ধীরে তার সেই ছোট্ট প্রতিষ্ঠান বিরাট হয়ে উঠল এবং সারা কলকাতায় ছড়িয়ে পড়ল। তার মৃত্যু হয় এত সালের এত খ্রিস্টাব্দে, কিন্তু এতদিন বাদেও তার তৈরি মিষ্টান্ন এক ডাকে লোকে চেনে এবং ভীষণ পছন্দ করে, সেটা একটা প্রতিষ্ঠান হয়ে গেছে এবং সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। তাহলে এইটা, এই যে ক চন্দ্র খ মহাশয়ের বিষয় এই যে পড়লাম, পরে আমি কি বুঝলাম মানুষটা সম্পর্কে? তার মানুষটা সম্পর্কে বুঝলাম যে তিনি একজন কর্মোদ্যোগী মানুষ, অর্থাৎ হিরে যাব না,
একটা কিছু করব, যা হোক কিছু করব, কি করা যায়। তিনি ব্যবসার লাইনে গেলেন এবং একটা শিল্প, সেই শিল্পটা কি? মিষ্টি তৈরির শিল্প। চলো তাহলে তুমি ভূমিকা কি লিখবে? ভূমিকা তুমি লিখবে যে সবাই জানে বাঙালি হচ্ছে খাদ্যরসিক জাত, আর তার মধ্যে মিষ্টি হচ্ছে তার বোধহয় সব থেকে প্রিয় খাবার। বাঙালির হেন অনুষ্ঠান নেই যাতে খাবারের ব্যবস্থা থাকে না এবং খাবারের শেষ পাতে মিষ্টি থাকে না। একদম কথাতেই বলে মধুরেণু সমাপয়েত, অর্থাৎ শেষ হবে মিষ্টি দিয়ে, যে কোনো কিছুই শেষ হবে মিষ্টি দিয়ে। তাই বাঙালির পাতে মিষ্টি থাকবেই, এটাকে কোনো ডাক্তার সুগারের ভয় দেখিয়েও কিছুতেই বোধহয় আটকাতে পারেন না, কারণ এটা বাঙালির একদম মানে বাঙালির সত্তার মধ্যে আছে এই মিষ্টি ভালোবাসা। ভূমিকা হয়ে গেল। এইবার তুমি ক চন্দ্র খ মহাশয়ের তার যে তিনি কবে জন্মগ্রহণ করেন, কোথায় করেন, তার বাবাকে, তার মাকে, সব বাক্য করে করে লিখছো। তারপরে তিনি কলকাতায় এসেছিলেন, কি ভাবতে লাগলেন, কি তৈরি করলেন, তারপরে কি 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 হলো, কবে তার মৃত্যু হলো, সবটা লিখলে। লেখার পরে তারপরে তুমি একদম শেষে আবার লিখছো যে বাঙালি জাতি যতদিন থাকবে তার খাওয়ার প্রতি দুর্বলতা এবং মিষ্টির প্রতি ভালোবাসাও থেকে যাবে। আর যতদিন মিষ্টির প্রতি ভালোবাসা থাকবে ততদিন এই মানুষটির নামও বাঙালির মনে অক্ষয় হয়ে থেকে যাবে। দেখো, একটা জীবনী লিখে ফেললাম আমরা, একদম কিচ্ছু জানি না যার সম্পর্কে, তাকে নিয়ে। হলো? তাহলে এটা তো একটা হলো। আবার ধরো আর একটা উদাহরণ দিই, কেমন? সেটা হলো গচন্দ্র ঘ মহাশয়। তিনি তিনি গ্রামে অমুক বর্তমান বাংলাদেশের অমুক গ্রামের অমুক জায়গায় জন্মগ্রহণ করেন, এত সালে জন্মগ্রহণ করেন, তার বাবার নামেই মায়ের নামেই। তারপরে তিনি পড়াশুনো করেন, পড়াশুনো করার পরে তিনি ছোট থেকেই চাকরি করতে পছন্দ করতেন না, তিনি ব্যবসা করতে চাইতেন। তা সেই উদ্দেশ্য নিয়ে তিনি কলকাতায় আসেন এবং ভাবতে লাগলেন কি নিয়ে ব্যবসা করা যায়। ভাবতে ভাবতে তার হঠাৎ মনে হলো যে আমাদের এই বাংলা তো গরমের দেশ এবং বর্ষাও বেশ ভালোই হয়, অন্তত তখন তো হতোই আগেকার দিনে। তা ছাতা এমন একটা জিনিস যেটা খুব কাজে লাগে মানুষের। মাথায় ছাতা দিলে রোদের থেকেও বাঁচা যায়, আবার বৃষ্টির থেকেও বাঁচা যায়। আবার আগেকার দিনে একটু বয়স্ক মানুষরা সেই দাদুর লাঠি মার্কা যে ছাতা, সেই ছাতা হাতে নিয়ে, মানে ওটা একটা তাদের ফ্যাশনও ছিল খানিকটা, সেই ছাতায় ভর দিয়ে হাঁটাও যায়। তাহলে ছাতার ব্যবসা করলে কেমন হয়? শুরু হলো ছাতার ব্যবসা। তারপরে এইভাবে সেই ব্যবসা ছড়িয়ে পড়লো এবং তার অনেক মানুষের কর্মসংস্থান হলো, যেটা আমি আগেরটার ক্ষেত্রেও বলেছি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তিনি শুধু নিজেই রোজগার করেননি, তিনি অনেক মানুষকে রোজগারের একটা পথ দেখিয়ে দিয়েছেন। তাহলে এখানে আমরা ভূমিকাতে কি লিখব? যে বাংলা এমন একটা জায়গা যেখানে যেমন প্রবল বৃষ্টিপাত হয় তেমনি প্রচণ্ড গরম, দুটোই এখানে খুব বেশি। তাই রোদ আর বৃষ্টির থেকে আত্মরক্ষা ভীষণ প্রয়োজন এখানকার অধিবাসীদের জন্য। সেই কারণে ছাতা, যা মাথার উপরে একটা ঢাকা দিয়ে রোদ আর বৃষ্টি থেকে মানুষকে বাঁচায়, তার প্রয়োজনীয়তা এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত বেশি বলে এবার
চন্দ্র ঘ মহাশয়ের বাকি সব কিছু লিখিয়ে কিভাবে তিনি ছাতার ব্যবসা শুরু করলেন এবং কি কি হলো না হলো সব কিছু লিখলে তার সঙ্গে এটাও লিখবে যে তিনি একাই ব্যবসা করেননি, একাই রোজগার করেননি, তিনি অনেক মানুষকে রোজগারের পথ করে দিয়েছেন, অনেক পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং উপসংহারে গিয়ে লিখছো তুমি, এটা তুমি চন্দ্র খ মহাশয়ের ক্ষেত্রেও লিখতে পারো, এনার ক্ষেত্রেও লিখতে পারো। সেটা হচ্ছে, কে বলে বাঙালি ব্যবসা করতে পারে না? কোনো কোনো বাঙালি কিন্তু করে দেখিয়েছে, ব্যবসা করে দেখিয়েছে সফলভাবে, যে চাইলে ব্যবসাটাও তারা সুন্দরভাবে করতে পারে এবং প্রয়োজনীয় জিনিস উৎপাদন করে। কারণ আজও বাংলায় ছাতার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবে না। সেই কারণে তার এই কীর্তি অতুলনীয়, ইতিহাসে এটা স্থান করে নিয়েছে। এই রকম করে তুমি যাকে চেনো না, যার সম্পর্কে কিচ্ছু জানো না, তার সম্পর্কেও কিন্তু তুমি যদি দেখো যে লেখা রয়েছে তিনি এই বই লিখেছেন, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝে নেবে তার মানে তার একটা লেখক সত্তাও আছে, তিনি লেখকও। যদি দেখো লেখা আছে যে তিনি অমুক অমুক কলেজ প্রতিষ্ঠা করেছেন, তাহলে তিনি অবশ্যই একজন শিক্ষাবিদ এবং তিনি শিক্ষা প্রসারে উদ্যোগী। তিনি চান অনেক ছেলে মেয়ে লেখাপড়া শিখুক, তাই তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। এইগুলো তুমি চট করে বুঝে নেবে, বুঝে নিয়ে সেই মতো করে জীবনীটাকে সাজাবে, তাহলে জীবনী লেখা তোমাদের কাছে একদম কঠিন হবে না।